ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.আ.ম আরিফিন সিদ্দিক এবং সিনিয়র সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ। স্বাগত আপনাদের দুজনকেই আজকের সংবাদ সম্প্রসারণে। দেখে নিই প্রতিদিনের মতো দিনের উল্লেখযোগ্য খবরগুলো কি আছে, যেগুলো নিয়ে আমরা কথা বলবো। আর শুরুতেই দর্শক জানিয়ে দেই মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। ব্যাংকিং খাতের চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতিও কম নয়, সব সেক্টরেই চলবে অভিযান, বললেন দুদক চেয়ারম্যান। উপজেলা নির্বাচনে বড় রাজনৈতিক দলের অংশ না নেওয়া হতাশাজনক, ভোট প্রতিযোগিতামূলক হওয়ার আশা সিইসির। এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের দায়িত্বে শাহজাহান খান, সড়কে শৃঙ্খলা ফেরানোকেই চ্যালেঞ্জ মনে করেন ওবায়দুল কাদের। ব্যাংকিং সেক্টরের চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির গুরুত্বও কম নয়, এমন মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, সব সেক্টরেই দুদক তাদের আইনি ক্ষমতা অনুযায়ী অভিযান চালাবে। সভায় দুর্নীতি দমনে দুদককে বিভিন্ন পরামর্শ দেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চলতি বছরের কৌশলপত্র ঠিক করছে দুদক। তারই আলোকে প্রথমেই কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় মতবিনিময় সভার। দুর্নীতি দমন ও প্রতিরোধে দুদক কিভাবে আরো গতিশীল হবে সে বিষয়ে মতামত দেন শিক্ষার্থীরা। শুধু ছোট নয়, বড় দুর্নীতিবাজদের ধরার আহ্বান ছিল তরুণ প্রজন্মের কণ্ঠে। আমি এগ্রিকালচারিস্ট বলে আমি জানি যে মিনিকেট নামে কোনো ধান বাজারে নেই, কিন্তু স্যার অন্য কেউ তো জানছে না যে এটা ডিরেক্ট ইউরিয়া দিয়ে পলিশড। আমরা চাই যে দুর্নীতি দমন কমিশন মায়ের ভূমিকা পালন করুক। ব্যাপারটা এই জন্য বললাম যে আমাদের মা দুইটা ভূমিকা পালন করে, একটা হচ্ছে সুশিক্ষা দেয় এবং আমি যদি ভুল করি তাহলে সেই ভুলটাকে সে শুধরে দেয়। এখন পলিটিশিয়ান ব্যুরোক্রেটরা জানে যে তাদের বিরুদ্ধে মামলা নিতে হলে গভর্নমেন্টের পারমিশন নিতে হবে, সেক্ষেত্রে এই ফাঁকফোকর থাকার কারণে তারা বেশি সাহস পাচ্ছে দুর্নীতি করার। দুদকের দুই কমিশনার বললেন, তরুণদের মতামত নিয়েই দুদকের কর্মকাণ্ডকে এগিয়ে নিতে চান তারা। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে দুর্নীতি এখন জিরো টলারেন্স, তাহলে আমাদের প্রত্যেককে সেই সহযোগিতাটুকু করতে হবে তাকে, যে না যেখানে দুর্নীতি সেখানে প্রতিবাদ। আমরা ওইরকম একটি কালচার তৈরি করতে চাই, যেই কালচার পরবর্তী প্রজন্ম যেন এই চিন্তাধারায় এই কৃষ্টিতে বড় হয়। সভায় উঠে আসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অভিযানের প্রসঙ্গ। দুদক চেয়ারম্যান মনে করেন, স্কুল পর্যায়ের অনিয়ম দুর্নীতিকে খাটো করে দেখার সুযোগ নেই। আমার বিরুদ্ধে হাইকোর্ট পর্যন্ত গেছে যে স্কুলে আপনি কেন যান। তো ইটস এ কনভিকশন যে আমার স্কুল আমার জন্য ইম্পর্টেন্ট নাকি 5,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট ইম্পর্টেন্ট। আই বিলিভ আমার কাছে স্কুল ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমার স্কুলটা ইনফ্রাস্ট্রাকচার, আমার হিউম্যান ক্যাপিটাল তৈরি হচ্ছে। আর্থিক খাতের দুর্নীতির বিষয়ে ইকবাল মাহমুদ জানান, ব্যাংক কর্মকর্তারা ঠিকমতো কাজ করলে এ খাতে দুর্নীতি থাকবে না। ব্যাংকাররা যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই ব্যাংকে দুর্নীতি হওয়া সম্ভব নয়। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। উপজেলা নির্বাচনে বড় রাজনৈতিক দলের অংশ না নেয়া হতাশাজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা। অংশগ্রহণমূলক না হলেও নির্বাচন প্রতিযোগিতামূলক হবে বলে জানান তিনি। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, নির্বাচন প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক হবে এমন প্রত্যাশা সবার। কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, নির্বাচন ব্যাহত বা বিঘ্নিত করার চেষ্টা হলে তা দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় নিরপেক্ষভাবে নির্বাচন করারও নির্দেশ দেন সিইসি। নানা মন্তব্য করে বিতর্কিত সাবেক মন্ত্রী শাহজাহান খান এবার সড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি দুর্ঘটনা নিয়ন্ত্রণের দায়িত্ব পেয়েছেন। তার নেতৃত্বে 15 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সড়কে দুর্ঘটনা, নৈরাজ্য, পরিবহন শ্রমিক ধর্মঘট সহ নানা ঘটনায় বিতর্কিত টানা 2 বারের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবার আর মন্ত্রিসভায় স্থান পাননি। গেল বছর 29শে জুলাই নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চালকের ড্রাইভিং লাইসেন্সে শিক্ষাগত যোগ্যতা বাড়ানো, সাজার পরিমাণ বৃদ্ধি সহ কয়েকটি পরিবর্তন আনা হয় সড়ক পরিবহন আইনে।
একই বছর 28শে অক্টোবর আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবিতে পরিবহন ধর্মঘট ডাকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ধর্মঘট বিষয়ে যাত্রীদের দুর্ভোগের কথা জেনেও কোনো মন্তব্য না করে সমালোচিত হন সেই শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। কথা হয়েছে এর সাথে, মানে সেটা হচ্ছে যে তবে তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর শাহজাহান খান মন্ত্রিত্ব না পেলেও সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে এবার তার নেতৃত্বে গঠন করা হয়েছে কমিটি। সড়ক ও পরিবহনে শৃঙ্খলা এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে 15 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি। রবিবার দুপুরে বিআরটিএ ভবনে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা শেষে এই তথ্য জানান ওবায়দুল কাদের। একই সাথে তিনি বলেন, সড়কে উন্নয়ন হচ্ছে, এখন চ্যালেঞ্জ শৃঙ্খলা ফেরানো। উন্নতি অনেক হয়েছে, আমি বলেছি এবার আমাদের যে চ্যালেঞ্জ সেটা হলো সড়কে এবং পরিবহনের শৃঙ্খলা। বিশৃঙ্খলা যেটাকে বলেন সেটা চরম তো আমাদের আগে যেমন ছিল তেমন তো এখন পর্যন্ত হয়নি। তারপরেও এখানে জনগণের ভোগান্তি আছে, দুর্ভোগ আছে, আমি তো অস্বীকার করি না। রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক করে জনগণের ভোগান্তি কমাতে শিগগিরই বড় গাড়ি যুক্ত করা হবে বলেও জানান মন্ত্রী। সুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সংক্রান্ত সব পরীক্ষা ও সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায় অসন্তোষ জানিয়েছে হাইকোর্ট। এই বিষয়ে কোনো কমিটি না করায় ক্ষোভ প্রকাশ করেছে আদালত। বিচারপতি JBM হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রবিবার এই অসন্তোষ জানান। এর আগে শুনানিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের 5 সদস্যের কমিটির নাম আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ। সব বেসরকারি হাসপাতালে সব পরীক্ষা ও সেবার মূল্য তালিকা প্রদর্শন ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে কমিটি করতে 24শে জুলাই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। জানিয়ে দিলাম আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো। এই সংবাদগুলো নিয়ে কথা বলবো আজকের সংবাদ সম্প্রসারণে আমার অতিথিদের সাথে। প্রথমেই আনতে চাই আজকে প্রধান নির্বাচন কমিশনারের যে বক্তব্য, উপজেলা নির্বাচনে বড় রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে না, এই জন্য তিনি হতাশা প্রকাশ করছেন। তবে তিনি বলছেন যে অংশগ্রহণমূলক না হলেও প্রতিযোগিতামূলক হবে। জনাব রিয়াজউদ্দিন আহমেদ, আসলে অংশগ্রহণমূলক না হলেও প্রতিযোগিতামূলক কিভাবে হবে? উত্তর তো আপনি দিয়ে দিলেন। প্রতিযোগিতার পূর্ব শর্ত হলো সবাই অংশগ্রহণ করে এটাকে প্রতিযোগিতার জায়গায় নিয়ে যাবে। এখন প্রতিযোগিতা, এই যে কয়েকটা দল তো না, বড় দুইটি দল, মানে একটা বড় দুইটি জোট, ঐক্যফ্রন্ট এবং বাম জোট, তারা নির্বাচনে যাচ্ছে না যাওয়ার কারণটা সিইসি একটু খতিয়ে যদি দেখতেন, উনি একটু এইটার ব্যাপারে কি কারণে নির্বাচনের উপর এই দলগুলির আস্থা নষ্ট হয়ে গেল বা নির্বাচন কমিশনের উপর আস্থা নষ্ট হয়ে গেল, যে জন্য তারা নির্বাচনে গেলেন না, এইটাতে হতাশার উনি যেটা প্রকাশ করেছেন, ব্যক্ত করেছেন, এটা সঠিক। হতাশা তো বটেই। একটা নির্বাচন করবেন চিফ ইলেকশন কমিশনার, তিনি তো চাইবেন যে সবাই নির্বাচনে আসুক, সবার অংশগ্রহণের প্রতিযোগিতামূলক একটা নির্বাচন হোক। সেটা তো হচ্ছে না। উপজেলা নির্বাচনে যেহেতু ওই দুইটি বড় জোট তারা আসছে না নির্বাচনে, তাহলে এটা অনেকটা একপক্ষীয় নির্বাচন হয়ে যাচ্ছে। প্রতিযোগিতামূলক, এখন ধরেন এক দলের 2 জন দাঁড়াইলেও তো প্রতিযোগিতা হয়, তো সেটা তো গণতন্ত্রের জন্য সহায়ক নির্বাচন হলো না। এই কথাটা নির্বাচন কমিশনার, তার উপলব্ধিটা আংশিক, যে এটা হতাশাব্যঞ্জক। কেন হতাশাব্যঞ্জক, মানে কেন নির্বাচনে ওনারা আসলেন না, এই কথাটা যদি উনি একটু বলতেন, ওনাদের ডেকে কথা বলতেন, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করতেন, ওনাদেরকে আশ্বস্ত করতেন যে, মানে যেমনটা সংসদ নির্বাচনের আগে করেছিলেন, তখন ওনাদের সাথে কথা করেছিলেন না, মানে নির্বাচন কমিশনারদের সাথেও তো বৈঠক করেছেন বিভিন্ন দলের হয়েছে। কিন্তু দেখেন, জাতীয় নির্বাচন ব্যাপকভাবে অংশগ্রহণমূলক হয়েছে। প্রতিযোগিতামূলক হয়েছে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে, মানে মতানৈক্য আছে।
কিন্তু হয়েছে তো। প্রধানমন্ত্রী যদি আলোচনা করতে পারেন তো সিইসি তো পারতেন আলোচনা করতে, এই দলগুলিকে ডেকে বলতে পারতেন যে আপনারা কেন যাচ্ছেন না, বলেন আমরা কি কি করলে আপনারা যাবেন, তো ওনারা সেটা করতে পারতেন। আমার মনে হয় যে আসলে করলেও কি খুব কিছু হতো, মানে এই আলোচনাটা করে ফেললেই কি কোনো কাজে আসতো? না, কাজে আসতো অন্তত মানে পাবলিক পারসেপশন হতো যে ইলেকশন কমিশন চেষ্টা তো করেছে। ইলেকশন কমিশন বলছে কেউ নির্বাচনে আসুক আর না আসুক আমরা নির্বাচন করব, নির্বাচন হবে। এখন বলছে হতাশা, এবং হতাশাটার তো জেনুইন কারণ আছে। ডক্টর আরিফিন সিদ্দিকের কাছে আমি আসলে জানতে চাই যে হ্যাঁ, নির্বাচন কমিশন তো বলেই ছিল কাউকে নির্বাচনে আনা তাদের দায়িত্ব না, আবার এখন একই সাথে হতাশা ব্যক্ত করা হচ্ছে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারও কিছুদিন আগে বলেছেন গুরুত্ব হারিয়েছে অংশগ্রহণমূলক না হয়। রিয়াজ ভাই যেটা বললেন, আলোচনার তো সবসময় সুযোগ থাকে। এখন যে পর্যায়ে এসেছে আমরা জানি সার্বিক বিষয়গুলো, তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যদি একটা আলোচনার সূত্রপাত করতো তাতে কতটা অগ্রগতি আমরা করতে পারতাম সেটার প্রশ্ন হয়তো থেকে যাবে, কিন্তু একটা আলোচনার সুযোগ সৃষ্টি করার প্রয়াস নেওয়া যেত। শেষ পর্যন্ত আলোচনায় অন্যান্য রাজনৈতিক দল যারা অলরেডি ইতিমধ্যে ঘোষণা করেছে তারা যাবে না, তারা আসতো কিনা সেটা নিয়েও অনিশ্চয়তা আছে। আসলে আমাদের রাজনীতিতে তো সবসময় আমরা এই অনিশ্চয়তাগুলো দেখছি, এই অনিশ্চয়তা নিয়েই চলছি। তা আজকে প্রধান নির্বাচন কমিশন যে কথা বলেছেন যে প্রতিযোগিতামূলক হবে, প্রতিযোগিতামূলক হবে আমার ধারণা এই অর্থে তিনি বলছেন যে এবার নির্বাচনে দলীয়ভাবে কোনো থাকবে না, যে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বিপক্ষে যদি কেউ দাঁড়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাহলে সেখানে কোনো বাধা থাকবে না, এটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে প্রার্থীর খুব ঘাটতি হবে না, এমনকি একই দলের তো একাধিক প্রার্থী থাকবে। আর যে সব রাজনৈতিক দল থেকে অফিসিয়ালি যারা মনোনয়ন দিবেন না, যারা ঘোষণা করেছেন অংশগ্রহণ করবেন না, সেসব দলেরও কোনো কোনো প্রার্থী কিন্তু স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। অতীতে সেই ধরনের ঘটনা আমরা দেখি, এবারও আমরা দেখছি। এই প্রসঙ্গে যদি আমি একটু জিজ্ঞাসা করি যে বিএনপি তো কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত জানালো যে তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে না, কিন্তু তারপরে আমরা দেখলাম প্রথম ধাপে যেই 87টি উপজেলায় নির্বাচন হবে সেখানে 18টি উপজেলায় বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা তারা অংশ নিচ্ছেন, তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, জমা দিয়েছেন। কিন্তু আজকে কিন্তু রুহুল কবির রিজভী বলেছেন যারা কেন্দ্রীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচনে যাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মানে এটির যৌক্তিকতা কি? বিএনপি মানে প্রার্থীরা তো স্বতন্ত্রভাবে নিচ্ছেন, যারা নিচ্ছেন প্রার্থীরা স্বতন্ত্রভাবে নিয়েছে, কিন্তু কোনো কোনো সময় রাজনৈতিক দল তাদের যে ইন্টারনাল ডিসিপ্লিন, পার্টি ডিসিপ্লিন, সেটাকে আপনার ঠিক জায়গায় রাখার জন্য সেই ধরনের সিদ্ধান্ত নিতে পারে, হয়তো সেই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তারপরেও আপনি দেখবেন যে অনেক প্রার্থী দাঁড়িয়ে যাবে, কারণ বাংলাদেশের মানুষ বিশেষ করে তৃণমূল পর্যায়ে যারা রাজনীতি করেন তাদের একটা জনপ্রিয়তা থাকে, এলাকা ভিত্তিক জনপ্রিয়তা থাকে, এবং তাদের একটা প্রেশার থাকে যে আপনি দাঁড়ান, আমরা তো আপনার সমর্থনে আছি। তো সেই ঘটনাগুলো ঘটবে। তো সব দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, প্রধান নির্বাচন কমিশনারের ওই কথাটা হয়তো ঠিকই যে প্রতিযোগিতামূলক হবে। এখন অংশগ্রহণমূলকের কথা যেটা আমরা সাধারণভাবে বুঝি যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ, সেইটার জায়গায় এখনো কিন্তু অনিশ্চয়তা রয়ে গেছে। যদি এই বিষয়টাই জনাব রিয়াজউদ্দিন আহমেদ একটু জানতে চাই যে যেটা বিএনপি যেটা বলছে যে কেউ নির্বাচন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এটা যে কোনো দলকে বলতে হবে। বলার পরেও কিন্তু কুমিল্লার মেয়র সাহেবকে বিএনপি এক্সপেল করেছিল। উনি যেহেতু দলের সিদ্ধান্ত ভায়োলেট করে নির্বাচন করেছেন, কিন্তু পরে আবার তাকে মানে দলের মধ্যে নেওয়া হলো। আওয়ামী লীগের মধ্যেও এরকম অনেকে আছে ভায়োলেট করে নির্বাচন করেছে, দলের নির্দেশ না মেনে নির্বাচন করেছে, তাদেরকে ওয়ার্নিং দিয়ে আবার দলে ফিরিয়ে নিয়েছে। দলেরও তো শক্তি দরকার থাকে। কিন্তু এবারের বিষয়টা কি তাই? এবারে তো মানে বিএনপি কেন্দ্রীয়ভাবে বলছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। না, তখনও কেন্দ্রীয়ভাবে বলছে, এবং আপনার তো মনে থাকার কথা না, এরশাদের সময় বিএনপি আওয়ামী লীগ দুই দলই ইলেকশন বয়কট করেছিল 88-এ। তারপরেও ওখানে এই দুই দলেরই কিছু কিছু লোক মানে ইলেকশনের মধ্যে ঢুকে গেল, তারা নির্বাচনে অংশ নিল। এটা হয়, সবসময় হয়। এখন রাজনৈতিক দল তো শৃঙ্খলিত করে ডিসিপ্লিন রাখতে পারবে না, এটা একটা সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে থাকে। সেখানে হয়তো 10% লোক মানলো না দলের নির্দেশ, না মানলে আপনি কি করতে পারেন? বের করে দিতে পারেন, তাকে তো আর আপনি জেল জুলুম দিতে পারেন না।
কিন্তু তার এটা হলো হয়ে চলে আসবে কেউ কেউ, চলেও আসবে। এবং এইগুলি হয় রাজনৈতিকভাবে যখন বড় দলগুলি যখন ক্রাইসিসে থাকে তখন সবাইকে আবার দলের মধ্যে টেনে নেয়। তো এটা জানে ওরা, এই জন্য হয়তো অনেকে করবে ইলেকশন। মানে তাহলে কি এই বক্তব্যটা খুব মানে কার্যকর হবে না, এরকমটা কি বিষয়টা? কার্যকর পার্টলি হবে, পার্টলি হবে না, এরকম হবে। অনেকে হয়তো করবে না ইলেকশন, আবার অনেকে করবে। এই কারণে দেখেন তৃণমূলে, যেটা আরবিন্দ ভাই বললেন, তৃণমূলে কিন্তু প্রত্যেকটা লোকের একটা বেস থাকে, একটা পলিটিক্যাল বেস থাকে, সাপোর্ট বেস থাকে। তো আপনি যখন নির্বাচনে গেলেন না, আপনার সাপোর্ট বেসটা তো নষ্ট হয়ে যাবে। এই লোকগুলি তো আপনার সাথে আর থাকবে না, তারা অন্য একটা লোকের পক্ষে চলে যাবে, এবং একবার চলে গেলে আর তাকে ফিরে আনতে পারে। এই কম্পালশনও কিন্তু অনেককে বাধ্য করবে এই নির্বাচনে অংশ। এই কম্পালশনের জায়গাটা থেকে আমি আরেকটু জানতে চাই যে এই আমরা দেখলাম 10ম সংসদ নির্বাচন বর্জনের পরে যেই উপজেলা নির্বাচন বা সিটি নির্বাচন সহ যেই বিভিন্ন নির্বাচন এসছে, বিএনপি নির্বাচনে অংশ নিয়ে মাঝপথে বর্জন করেছে বা ফলাফল বর্জন করেছে, এবং এই একাদশ সংসদ নির্বাচনের পরে ফলাফল তো বর্জন করেছে এবং তারপরে ঘোষণা দিয়েছে আর কোনো নির্বাচন এই সরকারের অধীনে করবে না। যে কম্পালশনটার কথা জনাব রিয়াজউদ্দিন আহমেদ বলছিলেন, এমন সিদ্ধান্তগুলো মানে বর্জনের সিদ্ধান্ত আসলে বিএনপিকে কি রাজনৈতিকভাবে লাভবান করছে কোনোভাবে, নাকি সেই কম্পালশনটার কারণে আসলে ক্ষতিগ্রস্ত করছে? ওটা ধরেন রাজনৈতিক দল যারা বর্জন করছে তারা হয়তো তাদের যে আপনার সমীকরণ সেটা নিয়ে তারা আছেন, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে তো বুঝতে পারি যে বর্জন আসলে শেষ পর্যন্ত খুব বেশি দূর পার্টিকে এগিয়ে নিয়ে যায় না। এটা তো অতীতের অভিজ্ঞতাগুলো সেটাই বলে। বর্জন হয়তো কখনো কখনো প্রতিবাদ স্বরূপ করতে হয়, করে, কিন্তু একেবারে সব ক্ষেত্রেই বর্জন করা সেটা যে পার্টিকে খুব বেশি এগিয়ে নিয়ে যাবে সেটা আমার মনে হয় না। বরঞ্চ আপনার প্রতিবাদ স্বরূপ বর্জনও করবেন, আলাপ আলোচনার মধ্যেও থাকবেন, আবার অংশগ্রহণও করবেন। প্রতিবাদ স্বরূপই অংশগ্রহণ করা যায়, সেটাও তো আরেকটা কৌশল হতে পারে। একেবারে সব ক্ষেত্রেই বর্জন, এটা আমার মনে হয় যে পার্টির জন্য যে শেষ পর্যন্ত খুব ভালো একটা জায়গায় নিয়ে যাবে তা নয়, বরঞ্চ পার্টির যে ইন্টারনাল স্ট্রেংথ, ভিতরের যে শক্তি, সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। যেমন এবারে নির্বাচনেই দেখবেন যে বিএনপির বা অন্যান্য রাজনৈতিক দল যারা কার্যত অংশগ্রহণ করবে না বলে ঘোষণা দিয়েছে, তাদের অনেকে কিন্তু এলাকায় অংশগ্রহণ করবে এবং অনেকে হয়তো নির্বাচিত হয়ে আসবে। এটা সব রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা দেখেছি। তো সেই সব আপনার সমস্যাগুলো তো থেকেই যাবে। রিয়াজউদ্দিন আহমেদ যেটা বলছিলেন, আপনি তো মানে খুবই স্পেসিফিকভাবে উপজেলা নির্বাচনের কথা বলছেন, সার্বিকভাবে এই বর্জনের প্রবণতা বিএনপির জন্য কেমন হচ্ছে? বর্জন তো কোনো না, মানে আপনি বর্জন করবেন তো একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা কি? যে সরকারকে বাধ্য করব, নির্বাচন কমিশনকে বাধ্য করব যাতে পরবর্তী নির্বাচনটা সুষ্ঠু হয়। এটা সুষ্ঠু হবে না আমরা ধরে নিলাম, তাই ধরে নিয়ে আপনি ঘরে বসে থাকলেন। আপনি বললেন যে আমি মানে মাঠ ছেড়ে দিলাম, তো মাঠ ছেড়ে দিলে তো খালি মাঠে অন্যরা গোল করবে, এইটা ঠিক না। এখানে যেটা উচিত ছিল বিএনপি বা ঐক্য জোট বা বাম জোট যাদের, তাদের উচিত ছিল আন্দোলন করা। নির্বাচনে যেহেতু তারা সন্তুষ্ট না, নির্বাচন কমিশনে কে তারা পক্ষপাতদুষ্ট মনে করেছেন, এইটা প্রতিষ্ঠিত করার জন্য তাদের মাঠে আন্দোলন করা প্রয়োজন ছিল। আমরা কিন্তু আন্দোলনের ছিটে ফোটাও দেখিনি, কিছুই নাই। অবশ্য তারা বলছে সরকার তো তাদেরকে মানে আন্দোলন করবে কি, রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্যই কোনো স্পেস দিচ্ছে না। আজকে যেমন ওই যে ঐক্যফ্রন্টের গণশুনানি ছিল, তার জন্য কোনো হল পাচ্ছে না। যেসব হলে বুকিং দিয়েছিল এগুলিকে বাতিল করা হয়েছে। এগুলি তাদের পক্ষের যুক্তি এবং শক্ত যুক্তি এগুলি। তো এইগুলির মানে সামনে আছে, এগুলিকে তো মানুষের কাছে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে দুইভাবে নেওয়া যায়, এটা নির্বাচনের মাধ্যমে, প্রচারণার মাধ্যমে নিয়ে যাওয়া যায়, আর একটা মাঠের আন্দোলনের মাধ্যমে নিয়ে যাওয়া যায়। কোনোটাই করলাম না, বর্জন করে ঘরে বসে থাকলাম, তাইলে বর্জনের ফলটা তো তারা পাবে না। বর্জনের ফলটা ঘরে তুলতে হলে এই বর্জনকারী দলগুলিকে মাঠ গরম রাখতে হবে এবং জনগণকে সাথে নিয়ে বুঝাইতে হবে যে মানে একদলীয় বা একপক্ষীয় শাসনে যে নির্বাচন হয়, যে নির্বাচন কমিশন হয়, এটা জনগণের
আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। আপনি যে আন্দোলনের মানে কথা বলছেন, বিএনপিও বহুবার আন্দোলনের কথা বলে আসছে, কিন্তু শেষ পর্যন্ত মাঠে আন্দোলন সেটি আমরা তো দেখি না গত সম্প্রতি বিএনপি রাজনীতি যদি দেখা যায়। কিন্তু এই আন্দোলনের সময় কোনো না কোনো ভাবে শক্তি যোগাতো যে জামাত, সেই জামাত এখন বিএনপিকে ছেড়ে যাচ্ছে। না, জামাত তো কোনো জামাত না থাকলে কি এই দেশের রাজনীতি হবে না? নিশ্চয়ই হবে, কিন্তু 2 দশক ধরে জামাত বিএনপির সাথে আছে। জামাতকে নিয়ে আমরা একটু বেশি বাড়াবাড়ি করছি যে জামাত মানে একটা বিশাল, ব্যারিস্টার রাজ্জাক পদত্যাগ করছে মানে বাংলাদেশের রাজনীতিতে এটা তোলপাড় হয়েছে। কি হয়, একটা 3-4% ভোট নিয়ে জামাত কি করতে পারে? জামাত কি বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা দখল করতে পারবে? কোনোদিনই পারবে না। বরং জামাতকে নিয়ে আমরা মিডিয়া এবং বড় বড় রাজনৈতিক দল তারা জামাতকে অতি গুরুত্বের সাথে দেখছে, যেটা উচিত নয়। এবং জামাতের এখন কি উপলব্ধি আসবে আমি জানি না। জামাত যে ভুল করে আসছে এটা এখন পার্টলি হইলো, একটা অংশ তো বুঝতে পারছে। এবং এইটা মানে আপনি যেটা বলছেন যে জামাত কি করতে হবে, জামাত কি এরা বর্জন করছে, জামাতকে এসে মাঠ দখল করে নিয়ে যাবে, ওই অবস্থা বাংলাদেশে হবে না। বিএনপি কে জামাত বর্জন করছে, মানে জামাত বিএনপি কে ছেড়ে আসছে। কে কারে বর্জন করছে ভিন্ন কথা, কিন্তু অনেকে আমি দেখছি বলতে বা লিখেছে অনেকে যে বিএনপি জামাতকে ছেড়ে দিলে বা রাজনৈতিক দলগুলি জামাতকে ছেড়ে দিলে জামাত মানে রাজনৈতিক ক্ষেত্রে যে বিরোধী দলীয় একটা শূন্যতা আছে, জামাত এটা পূরণ করতে পারে। এইটা একটা ভ্রান্ত ধারণা, এটা কোনোদিনই পারে না। জামাত উইথ 3-4% ভোট একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল ইয়ে হতে পারে না। আর বাংলাদেশে জামাত কোনোদিনই হতে পারবে না 2 কারণে। একটা হলো স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী হিসেবে একটা স্টিগমাটাইজড একটা দল, আর দ্বিতীয়ত হলো আমাদের দেশে ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল পায়ের তলায় মাটি পাবে না। আমি ডক্টর আরিফিন সিদ্দিকী আপনার কাছে এই বিষয়টি নিয়ে আসবো, একটা বিরতি নিয়ে আসি। যে জামাত সরে গেলে বিএনপির জন্য সেটি, বিএনপি এখন সংকটে আছে, জামাতও তালগোলে পড়ে গেছে, সেটা বোঝাই যাচ্ছে। তাদের শীর্ষ নেতারা এমনকি জামাতের আমির মকবুল আহমদ তিনিও স্বপদে থাকতে চান না বলে আমরা খবর পাচ্ছি। এই অবস্থায় আসলে জামাত বিএনপিকে ছেড়ে গেলে সেটা কি বিএনপির জন্য ভালো হবে? হ্যাঁ, দলও নতুন নামে, হ্যাঁ দলও নতুন নামে আসবে। আজকে তো অ্যাটর্নি জেনারেল বললেন যে উনি ওই কেস এটা ফাইনাল করে দিবেন। প্রধানমন্ত্রী বলছে যে কেস ফাইনাল হলে জামাত আর থাকবে না, সেটি তো নিবন্ধন বাতিল হবে জামাতে। তারপরে নিবন্ধন বাতিল হইলে নিবন্ধন বাতিলের বিষয়টি রিভিউয়ে আছে এখন, সেটি সেদিন আমরা কথা বলছিলাম এই বিষয়টি নিয়ে। বোধহয় ওইটা বোধহয় ট্রাইব্যুনালের একটা ট্রাইব্যুনাল তাদেরকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে বলেছে। তারপরে তো আর ট্রাইব্যুনাল কিছু করেনি, তারপরে নিবন্ধন বাতিল করেছে, সেটি নিয়ে রিভিউ আছে। ওই পার্টটা অ্যাপিলে আছে কিনা আমি ঠিক জানি না। আছে আমার কথা বলার সুযোগ হয়েছিল বলে বলতেন না যে প্রধানমন্ত্রী তো বললেন যে ওখানে পেন্ডিং, এটি আসলে পেন্ডিং আছে। সেদিন আমরা আপনাদের সাথে কথা বলে নিশ্চিত হলাম বিষয়টি, যে তিনি বলে আমাদেরকে বুঝালেন যে আসলে নিবন্ধন বাতিলের যে বিষয়টি সেটি রিভিউয়ে পেন্ডিং আছে, সেটি চূড়ান্ত হলে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সেটি করা সম্ভব বলে আমাদেরকে জানাচ্ছেন। সেটা হয়ে যাবে যে কোনো সময়, সেটি হয়তো। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে এই বিষয়টি সহ আরো কিছু বিষয় তো রয়ে গেছে কথা বলবার জন্য, থাকুন সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। স্যার, আপনার কাছে যে প্রশ্নটি করছিলাম যে তালগোল পাকিয়ে ফেলা, জামাত এখন তালগোলে আছে মোটামুটি, সেই অবস্থা থেকে বিএনপিকেই জামাত ছেড়ে যাচ্ছে, এমন ঘোষণায় বিএনপির আসলে লাভ হচ্ছে শেষ বিবেচনায় নাকি আসলে ক্ষতি? ডক্টর জাফরুল্লাহ, বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে একরকম পরিচিত, যিনি নানান রকম উপদেশ দিয়ে থাকেন বিএনপি, তিনি কিন্তু এটাকে সাধুবাদ জানাচ্ছেন। না, উনি বিএনপির সাথে যেহেতু যুক্ত, অতএব উনার হয়তো এক ধরনের দৃষ্টিভঙ্গি থাকবে। আর আমরা যারা সাধারণভাবে বাইরে থেকে জিনিসগুলো দেখি, আমাদের কাছে মনে হয়, বিশেষ করে আমার কাছে, যে বিএনপি জামাতকে নিয়ে বরঞ্চ সবসময় ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু এই কাজটি তারা করেছে হয়তো সাময়িক একটা লাভের জন্য। যেমন ধরেন 2001 সালের নির্বাচনের পরে বিএনপি একেবারে সরাসরি যুদ্ধ অপরাধী, যারা চিহ্নিত যুদ্ধ অপরাধী, তাদেরকে একেবারে মন্ত্রিত্বের আসনে দিয়ে দেওয়াটা, এটা যে কত বড় ভুল ছিল সেটা কিন্তু বিএনপির পক্ষে হয়তো সেই মুহূর্তে উপলব্ধি করা সম্ভব হয়নি। পরবর্তীতে নিশ্চয়ই এখন বিএনপি নেতৃবৃন্দ বুঝতে পারে যে এটা কত বড় ভুল ছিল। একটা দেশের মুক্তিযুদ্ধের চেতনার
বিপক্ষে গিয়ে যারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছে তাদেরকে আপনি কি করে একেবারে সরকারে নিয়ে আসেন, মন্ত্রিসভায় বসান? তাদের একটা প্যাসিভ একটা সমর্থন হয়তো আপনি নিতে পারেন, কিন্তু একেবারে এই পর্যায়ে চলে যাবেন, এটা কিন্তু সাধারণ মানুষ, এমনকি বিএনপির অনেক সমর্থক তারাও কিন্তু ব্যক্তিগত আলাপ আলোচনায় বলেছে যে এটা তাদের পছন্দের বাইরে হয়ে গেছে। তো কেন এটা করেছে? নিশ্চয়ই তাদের সমীকরণটা আবার সেরকম ছিল যে তাদেরকে যদি নিয়ে আসা যায় সমর্থনটা পুরোপুরি নিয়ে আসবে, কিন্তু রিয়াজ ভাই যেটা বললেন যে তাদের সমর্থনের মাত্রা কতটুকু, সারা দেশের জনসমর্থনের মাত্রা বিএনপির জামাতের কতটুকু আছে। কিন্তু ওই যে তাদেরকে, এটা ঠিকই যে গণমাধ্যমে বিভিন্ন জায়গায় তাদেরকে এত বেশি গুরুত্ব দিয়ে আমরা কথা বলি যাতে মনে হয় যে বিএনপির জন্য জামাত বোধহয় একবারে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এবং এটা কিন্তু নেতিবাচকভাবেই, যেমন আব্দুর রাজ্জাক, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি বলছেন যে ঘৃণার পাত্র হয়ে গেছে। না, কিন্তু আমি বলছি না, যে গণমাধ্যমে যে আসছে সেটাও কিন্তু অমূলকভাবে আসছে না, কারণ বিএনপির পক্ষ থেকে, বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি এবং জামাত একই পরিবারের সদস্য। তো তখন স্বাভাবিকভাবেই বিএনপির নিউজ যখন আপনারা কভার করবেন তখন এই বিষয়গুলো চলে আসবে এবং আসে। তো আমার মনে হয় যে বিএনপির থেকে জামাত যদি বিযুক্ত হয়ে যায় তাহলে শেষ পর্যন্ত বিএনপির জন্য এটা ভালোই একটা আপনি এটা প্রশ্ন করছিলেন যে জামাত চলে গেলে বিএনপি আন্দোলন করতে পারবে কিনা। 86-এ বিএনপি কিন্তু নির্বাচন বয়কট করেছিল। ওই নির্বাচনে অংশগ্রহণ করেছিল জাতীয় পার্টি, এরশাদের দল, আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী। ওই মানে এই ত্রিশক্তির বিরুদ্ধে বিএনপি কিন্তু আন্দোলন অব্যাহত রেখেছিল এবং বেগম খালেদা জিয়াকে তখন মানে রাস্তার নেত্রী হিসেবে তিনি খেতাব পান এবং বলছে বাংলার কোরাজন খালেদা জিয়া, এরকম স্লোগানও তখন হয়েছে। তখন তো জামাত ছিল না, বিএনপি আন্দোলন করেছে না, এখন জামাত তো আন্দোলনে নেই বিএনপি। না 1996-এ জামাত তো আলাদা ইলেকশন করেছে। সেই ইলেকশনে বিএনপি 116টা সিট পেয়েছিল, মানে অনেক ঝামেলা গোলমালের পরও 116টা সিট পেয়েছিল। জামাত তো ছিল না বিএনপির সাথে। বিএনপি নিজের শক্তিতেই ঘুরে দাঁড়াতে পারে, কারণ বাংলাদেশে একটা জিনিস বুঝবেন, বাংলাদেশে মানুষ একদিকে ভেড়ার পালের মতো দৌড়ে না, তারা কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স চায়। বাংলাদেশে কিন্তু বিরোধী দলের একটা জায়গা আছে, এই বিরোধী দলের জায়গাটা কার? এটা এখন পর্যন্ত বিএনপি যদি ছেড়ে দেয় তারপর কে নিবে সেটা হলো ভিন্ন কথা। আর বিএনপিকে ধরে রাখতে হলে বিএনপিকে আরও অ্যাক্টিভ থাকতে হবে, মাঠে থাকতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং আদর্শিক দিকটাকে আরও মানে সুস্পষ্টভাবে জনগণকে বলতে হবে, তাহলে বিএনপি ঘুরে দাঁড়াবে। আর একটা প্রসঙ্গে একটু যেতে চাই, সময়ও খুব বেশি পাবো না কথা বলবার জন্য এই বিষয়ে, যে আজকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান যেটি বলছেন যে কিছুদিন আগে হাইকোর্ট একটি বক্তব্যে বলেছিলেন যে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, কিন্তু দুদক ব্যস্ত হচ্ছে শিক্ষকদের উপস্থিতি নিয়ে, শিক্ষকদের নিয়ে ব্যস্ত আছে। এই প্রসঙ্গে আজকে দুদক চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হলে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি বলেছেন যে স্কুলের দুর্নীতি তার কাছে গুরুত্বপূর্ণ, মানে 5,000 কোটি টাকা দুর্নীতি গুরুত্বপূর্ণ নাকি স্কুলের গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন আসলে তিনি বিশ্বাস করেন যে স্কুলের দুর্নীতি তার কাছে গুরুত্বপূর্ণ। এই বিষয়টি নিয়ে কি বলবেন রিয়াজউদ্দিন আহমেদ? আমি মনে করি সব দুর্নীতি গুরুত্বপূর্ণ, এটা স্কুলে হোক, কলেজে হোক, ইউনিভার্সিটিতে হোক, রাষ্ট্রের মধ্যে হোক, রাষ্ট্রযন্ত্রের ভিতরে হোক, সব ব্যাংকে হোক, যেখানে হোক, মানে এই সব জায়গায় দুর্নীতি একটা মানে ব্যাধি, এই ব্যাধির থেকে মুক্তি পেতে হবে। এটা এখন মানে মুরগি আগে না ডিম আগে এটা বলে তো লাভ নাই, দুইটাই দরকার আমাদের। এই স্কুলের দুর্নীতি মানে কি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে ফেলে। আর ব্যাংকের দুর্নীতি মানে আমাদের মানে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে ফেলে। দুইটাই তো গুরুত্বপূর্ণ। এবং আমি খুশি হয়েছি যে চেয়ারম্যান সাহেব বলেছেন যে দুইটাই গুরুত্বপূর্ণ এবং আমরা যেখানে যেখানে দুর্নীতি আছে সব জায়গায় দেখব। আমিও মনে করি এটি দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব, যেখানে যেখানে স্কুলে হোক, ব্যাংকে হোক, সরকারি অফিসে হোক, যেখানে হোক, দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে আরো সোচ্চার হইতে হবে এবং দেখাইতে হবে, ওনাদেরকে দেখাইতে হবে যে ওনারা সত্যি সত্যি কিছু করছেন।
ডক্টর আরিফিন সিদ্দিকী, এই বিষয়ে তো নিশ্চয়ই কোনো সন্দেহ নেই যে সবখানেই করতে হবে, কিন্তু গুরুত্ব বিবেচনায় কোনো অগ্রাধিকারের বিষয়টি থাকে কিনা, এবং যেটি জনাব রিয়াজউদ্দিন আহমেদ বলছিলেন ওনাদেরকে দেখাতে হবে যে তারা কিছু করছেন, সেই দেখানোর প্রবণতা থেকেই কি মানে এরকম দুদকের অ্যাকশনগুলো কিনা? না, দেখানো মানে তো শুধু বলা না, দেখানো মানে একেবারে আপনার ফিল্ডে গিয়ে অ্যাকশন নেওয়া। আমরা দেখতে চাই যে দুর্নীতি যারা করেছে তাদেরকে শাস্তির সামনের মুখোমুখি করা হয়েছে, তাদের কেউ কেউ জেলে চলে গেছে, সেই ধরনের একটা দেখানোর বিষয় আছে। তবে আপনি যেটা বলেছেন, নিশ্চয়ই দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে, এটা গণমাধ্যমের সংবাদে কতটুকু আসে তার থেকে বেশি আমরা যারা সমাজে বসবাস করি আমরা জানি সর্বত্রই দুর্নীতি আছে। আপনার সন্তান ভর্তি করতে গেলে সেখানেও দুর্নীতির আশ্রয় নিতে হচ্ছে, অনেকে দুর্নীতি করতে চান না কিন্তু বাধ্য হন দুর্নীতিতে যুক্ত হওয়ার জন্য। সরকারি অফিস আদালতে আছে, ব্যাংকে তো লক্ষ কোটি হাজার কোটি টাকা চলে যাচ্ছে, সেগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এখন আপনাকে নিশ্চয়ই একটা অগ্রাধিকার ঠিক করতে হবে যে সব ক্ষেত্রে একসাথে আপনি কতদূর পর্যন্ত যেতে পারবেন। তবে যেটা বলেছেন দুদক চেয়ারম্যান, আমার মনে হয় সঠিক কথাই বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি এটাও খুব গুরুত্বের অগ্রাধিকারের তালিকে থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি করছে, শিক্ষা প্রতিষ্ঠানের টাকা পয়সার দুর্নীতি কতটুকু হচ্ছে, তার থেকেও বড় কথা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাদেরকে শিক্ষাদান করছি তারাই তো আগামী দিনের বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে। তো আজকে ব্যাংকের দুর্নীতি হচ্ছে, কালকে যদি আবার এই দুর্নীতিবাজ দুর্নীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত ছেলে মেয়ে আবার বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে বেরিয়ে এসে ব্যাংকে প্রবেশ করে, তো দুর্নীতি তো আপনি কমাতে পারবেন না। তো এটা একটা আপনার একটা চক্র, এই চক্র বন্ধ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে দেখতে হবে, এটা ঠিকই, কিন্তু একই সাথে যদি আপনি ব্যাংকের থেকে যে লক্ষ কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে এটা যদি ইমিডিয়েটলি বন্ধ না করেন, তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য যে আর্থিক সহযোগিতা দরকার আছে এটা সমাজ কোথা থেকে দেবে? অতএব একটার সঙ্গে আরেকটা কিন্তু যুক্ত, কোনোটাকেই একবারে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই। শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতিও বন্ধ করতে হবে, ব্যাংকের দুর্নীতি বন্ধ করতে হবে, সরকারি অফিস আদালতে যে দুর্নীতি হচ্ছে সেটা বন্ধ করতে হবে, পাবলিক সার্ভিসে যেই সংস্থাগুলো আছে বিদ্যুৎ, পানি, গ্যাস, সেগুলোর দুর্নীতি বন্ধ করতে হবে। জনগণের যে আপনার জীবনযাত্রা সেটাকে স্বাচ্ছন্দ্য এবং সেটাকে নিরাপদ করা, এটা দায়িত্ব আমাদের। নিশ্চয়ই সেই প্রত্যাশা দুদকের প্রতি সার্বিক একটা মানে দুর্নীতি বিরোধী অভিযান চলতে হবে, এবং আমরা দেখতে চাই যে দুর্নীতিবাজরা জালের মধ্যে ধরা পড়লো কিনা। শুধু নিয়ে কথাবার্তা বলে ছেড়ে দিলেন এটা একদমই তাই, সেটাই আমরাও সেই প্রত্যাশাই করতে চাই। আর একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে অনলাইনের খবরগুলো আপনাদের জানিয়ে দেব। ফিরলাম সংবাদ সম্প্রসারণে, দেখে নিয়ে অনলাইনের সবশেষ কি খবর আছে। শুরুতেই দেখছি প্রথম আলো, আবুধাবি পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দুদকের ভয়ে পাজেরো গাড়ি ফেরত, এই খবরটা একটু জানিয়ে দিতে চাই, কারা ফেরত দিল পাজেরো গাড়ি সেটা একটু বলে দিতে চাই দর্শকদের, যেটি রিয়াজউদ্দিন আহমেদও জানতে চাইছিলেন একটু বিরতির সময়। সিবিআই সভাপতি বছরের পর বছর দুটি, একটু দেখি খবরটি, পাজেরো জিপ ব্যবহার করেছেন কর্মচারী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক, একটি গাড়ির পেছনে প্রতি মাসে লাখ টাকার জ্বালানি খরচ ব্যাংকের, আবার গাড়ি মেরামতের নামেও ব্যাংকের ব্যাপক খরচ। সেই একজনেরটা দেখা গেছে এবং আরেকজন দিয়ে গেছেন দুদকের ভয়ে, দুদকের অভিযানের ভয়ে। পরের খবরে চলে যাই, প্রথম আলোর পরে এই তো খবরগুলো। প্রথম আলোর একটি সাক্ষাৎকার আছে, আব্দুর রাজ্জাক বলছেন যে আমার দেশে ঘৃণার পাত্র হয়ে গিয়েছিল, তিনি পদত্যাগ করেছেন। পরের পত্রিকায় চলে যাই, শিক্ষামন্ত্রী দীপমণিকে দেখতে পাচ্ছি, যোগ্য প্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে এমপিওভুক্ত করা হবে বলছেন শিক্ষামন্ত্রী। মেলার মাঠে প্রতিমন্ত্রীর গাড়ি, সরকার আগে থেকেই সব হল বুকিং দিয়ে রেখেছেন বলছেন আসম রব। গণশুনানির জন্য আজকে হলরুম, যেটি রিয়াজউদ্দিন আহমেদ বলছিলেন আপনার কথা বলার সময়, সেটি খবর। মেয়র নির্বাচিত হলে 48 ঘন্টার মধ্যে অভিযোগের সমাধান বলছেন মেয়র প্রার্থী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিক। হাইকোর্টে দুর্নীতি ও অর্থ পাচার মামলার নিষ্পত্তির হার বেড়েছে, এটি একটি ভালো খবর। আমরা পরের পত্রিকায় চলে যাই, বিডি নিউজ, সড়কে শৃঙ্খলা ফেরাতে নেতৃত্বে শাহজাহান খান, এটি নিয়ে একটু কথা বলতে চাই। জনাব রিয়াজউদ্দিন আহমেদ কি বলবেন, যিনি বিতর্কিত সড়কে শৃঙ্খলা ফেরানোর সময় যখনই কোনো তৎপরতা নেওয়া হয়েছে সেখানেই তিনি বিতর্কিত হয়েছেন। শ্রমিকদের ধর্মঘটে অচল করে রাখা দেশ, শিক্ষার্থীদের আন্দোলনের, ওটা আমাদের দেশে একটা কথা আছে না, বিষে বিষক্ষয়, সাপে কামড় দিলে সাপের বিষ দিয়ে এটাকে ভালো করতে হয়। তো সড়কে যা হচ্ছে এটার পিছনে কে আছে সবাই জানে।
তো শাহজাহান খান সাহেব নেতৃত্ব নিয়ে সড়কের অনেক উন্নতি করেছেন, যানবাহনের উন্নতি করেছেন, প্রচুর ড্রাইভারের চাকরি দিয়েছেন। এখন যদি উনি জাতির সেবায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে এই দুর্ঘটনার সংখ্যা কমাতে পারেন, তাইলে উনি প্রশংসিত হবেন। কিন্তু যখন তিনি আর না পারলে উনি বদনামের বাগী হবেন আরো। স্যার আপনার কি মনে হয়, যখন তিনি তো সবসময় মানে তিনি তো সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি, নৌমন্ত্রী থাকাকালীন তিনি সরকারের থেকেও সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করার কারণে অনেক সমালোচিত হয়েছেন। এখন তার হাতে বিষক্ষয়। জি পরিবহন শ্রমিকদের সাথে যেহেতু একটা সম্পৃক্ততা আছে, ওনার নেতৃত্বে তারা কাজ করে, অতএব সড়কে যে বিশৃঙ্খলা সেটার জন্য কিন্তু পরিবহন শ্রমিক, পরিবহন মালিক তাদেরও একটা আপনার আছে, দোষ তাদেরও আছে। অতএব সেখানে ওনাকে নিয়ে এসে যদি সেটা সমাধান করতে পারে, সেটা বোধহয় একটা প্রয়াস হতে পারে, একটা কৌশল হতে পারে, এবং সেই কারণে আমার ধারণা তিনি যখন সরকারের অংশ, যখন তিনি নৌ পরিবহন মন্ত্রী ছিলেন, তখনও তো তিনি সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেই, যেমন সড়ক পরিবহন আইন, সেটির বিরোধিতা প্রথমে হয়েছিল। উনি রাজনৈতিকভাবে ওই সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের উনি নেতা, উনি তো সেই নেতৃত্ব ছেড়ে দিবেন না। উনি মন্ত্রিত্ব ছাড়তে পারেন, কিন্তু ওই নেতৃত্ব তার পার্মানেন্ট। এখন জিনিসটা হলো, ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব যদি উনি পালন করতে চান, তাহলে উনি দেশের জন্য ভালো করতে পারবেন। এখন সেটা উনি চাইবেন কিনা, ওটা করতে গেলে উনি হয়তো তার যেটা সাপোর্ট বেজ যেটা আছে, সেখানে হয়তো কিছুটা ধস নামবে। মানে সেটি সরকারে থাকাকালীন তিনি চাইলেন না, এখন তিনি চাইবেন, এমনটি ভাবার পেছনে যুক্তি কি? না, সরকারে থাকতে উনি ছিলেন নৌ পরিবহন মন্ত্রী, এটা হয়তো ওনার মানে মন্ত্রীর দায়িত্বের বাইরে ছিল, আর এখন তো ওনাকে সরাসরি এই দায়িত্বটা দেওয়া হচ্ছে। কিন্তু তারপরেও তো বিষয়টি সবার জানা, এমন এটি তো গোপন ছিল না যে তিনি যে কার্যকরী সভাপতি শ্রমিক ফেডারেশনের, মানে একই সাথে দুটো অবস্থানে তিনি ছিলেন, সেটিও তো সবার জানা ছিল। অতএব সেই অবস্থানে গেলে তো তাকে সমালোচিত হতে হবে, সেই বিষয়টি তার জানাই ছিল বা সবারই জানা ছিল। এখন একটা কমিটি করা হয়েছে, সেই কমিটির প্রধান তাকে করা হয়েছে, কমিটিতে নিশ্চয়ই অন্যান্য সদস্য আছে, এবং যেহেতু তার পরিবহন শ্রমিকদের উপর একটা কর্তৃত্ব আছে, একটা অথরিটি আছে, আমার ধারণা উনি চান অনেকটাই। তার মানে আপনারা আশাবাদী হচ্ছেন? আমরা একটা চমকের জন্য অপেক্ষা করি, অপেক্ষায় রইলাম। হ্যাঁ, চমক দুই দিকেই হতে পারে, সব ঠিকঠাক হয়ে যেতে পারে, আবার বিশৃঙ্খলা বেড়ে যেতে পারে। আমরা ইতিবাচকটাই আশা করতে চাই, চমকটার জন্য আমরা অপেক্ষা করি। ধন্যবাদ আপনাদের দুজনকে। ইতিবাচক কিছু হোক, ভালো কিছু হোক, সেটি আশা রেখে শেষ করতে চাই আজকের সংবাদ সম্প্রসারণ। আজকের মতো শেষ করছি। আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ।